অ্যামিন যৌগগুলোর ধর্মের ক্ষারকীয় ধর্মের যে তুলনা আমরা আগে জানব যে অ্যামিন যৌগগুলো তো মূলত অ্যামোনিয়া থেকেই তো তৈরি, আর অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ। কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে যে লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে লুইস ক্ষারকের ভূমিকা পালন করে। কাজে এই কারণে অ্যামিন যৌগ ক্ষারীয় ধর্ম প্রকাশ করে। তার কারণ অ্যামিন যৌগতেও নাইট্রোজেনের লোন পেয়ার দান করতে পারে অর্থাৎ বর্জিত হতে পারে। তাহলে অ্যামিন যৌগগুলো ইলেকট্রন দান করে থাকে বলে এগুলো ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে, লুইস ক্ষারকের মতো আচরণ করে থাকে। তো দেখো, অ্যামিন যৌগগুলোর আবার বিভিন্ন রকমের যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি অ্যামিন রয়েছে। এই তিন প্রকার অ্যামিনে ক্ষারকীয় ধর্মের আবার ক্রম আলাদা আছে। আবার সেই ক্রমটা অর্থাৎ এই ক্ষারকীয় ধর্মের তীব্রতার ক্রম, হ্যাঁ, যে কে বেশি তীব্র, কম তীব্র কে, অর্থাৎ কোন ধরনের ক্ষার কেমন ধরনের তীব্রতা, এই তীব্রতার মান দ্রাবকের উপর অর্থাৎ দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। কখনো কখনো প্রোটিক দ্রাবক, কখনো কখনো অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহৃত হয়, তখন ক্ষারকীয় ধর্মের ক্রমগুলো পরিবর্তিত হয়। অ্যাপ্রোটিক দ্রাবক মানে যেসব দ্রাবকে হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত নেই, অর্থাৎ সেইগুলোকে বলা হয় অ্যাপ্রোটিক দ্রাবক। যেমন ক্লোরোবেনজিন, এখানে ক্লোরিনটা তড়িৎ ঋণাত্মক পরমাণু, সেটা কার্বনে যুক্ত, হাইড্রোজেনে যুক্ত নেই। সেই জন্য হাইড্রোজেন মানে ওটা প্রোটন হিসাবে বেরিয়ে আসে, অর্থাৎ প্রোটন মানে H+। তো এক্ষেত্রে তো প্রোটন নেই, অর্থাৎ ক্লোরোবেনজিনে তোমরা জানো যে C6H5Cl, এইখানে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত আছে, এটা একটা অ্যাপ্রোটিক দ্রাবক। তাহলে এইরকম ইথার, এটাও একটা অ্যাপ্রোটিক দ্রাবক, কারণ ইথারে তোমরা জানো এখানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পরমাণুটা কার্বনের সাথে যুক্ত, আর হাইড্রোজেন গুলো কার্বনে যুক্ত। তার মানে কার্বন, হাইড্রোজেন পরমাণু এখানে প্রোটন হিসাবে বের হয় না, তার মানে হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত নেই, তার মানে অ্যাপ্রোটিক দ্রাবক। তো এই অ্যাপ্রোটিক দ্রাবকের ক্ষেত্রে তিন প্রকার অ্যামিন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি অ্যামিনের ক্ষারকত্বের ক্রমান্বয়টা কেমন না সেটা তোমরা ইন্ডাকটিভ এফেক্ট পড়তে গিয়ে জেনেছো 11-এ। আবার একবার মনে করে দিচ্ছি যে ইন্ডাকটিভ এফেক্টের কারণে অ্যালকিল মূলকগুলো ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট মানে ইলেকট্রন বিকর্ষী ধর্মের কারণে সবচেয়ে তীব্র ক্ষার হয় টারশারি অ্যামিন, আর হচ্ছে সবচেয়ে কম ক্ষারীয় ধর্ম দেখায় প্রাইমারি অ্যামিন। অর্থাৎ তাদের ক্ষেত্রে দেখো, অ্যাপ্রোটিক দ্রাবকে টারশারি অ্যামিন গ্রেটার দেন সেকেন্ডারি অ্যামিন গ্রেটার দেন প্রাইমারি অ্যামিন। এখানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা ব্যাখ্যা করা যায় যে ক্ষারকীয় ধর্মের ক্রমটা এইরকমই হবে। তো তোমরা একটা উদাহরণ দেখে দিচ্ছি, যেমন ধরো এই মিথাইল, তিনটা মিথাইল মূলক রইলে টারশারি অ্যামিন, নাইট্রোজেনের তিনটা মিথাইল যুক্ত থাকলে এটা যেমন টারশারি অ্যামিন। তো এর লোন পেয়ার কি হচ্ছে দেখো, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে কার, মিথাইল মূলকে, অর্থাৎ এই অ্যালকিল মূলকগুলোর ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্টের কারণে নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। সেই ইলেকট্রন ঘনত্ব দ্বারা এই লোন পেয়ার বিকর্ষিত হয়ে সহজে বর্জিত হতে পারে, তার মানে এটা ইলেকট্রন দানের ক্ষমতা সবচেয়ে বেশি, তাই ক্ষার ধর্ম সবচেয়ে বেশি। আবার যত অ্যালকিল মূলকের সংখ্যা কমবে তত ক্ষারকীয় ধর্মের মাত্রা কমবে, কারণ ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেন পরমাণুতে অপেক্ষাকৃত কম হবে। যেমন সেকেন্ডারি অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, এর ক্ষেত্রে ক্ষারকীয় ধর্ম কম হবে, কারণ এর ক্ষেত্রে দুটো মিথাইল মূলকের জন্য ইন্ডাকটিভ এফেক্ট, দুটো মিথাইল মূলক রয়েছে। টারশারি অ্যামিনের চেয়ে কম। ঠিক প্রাইমারি অ্যামিন যেমন মিথাইল অ্যামিন, এখানে একটা অ্যালকিল মূলক রয়েছে, কাজে এখানে সবচেয়ে কম হবে, আমার ইলেকট্রন দানের প্রবণতা সবচেয়ে কম হবে। তাহলে এই কারণে আমরা এখানে টারশারি অ্যামিন, তারপরে ক্ষারকীয় ধর্ম সেকেন্ডারি, তারপরে সবচেয়ে কম হবে প্রাইমারি, তাদের ক্রমটা এরকমই হবে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম। এবার প্রোটিক দ্রাবক, প্রোটিক দ্রাবক মানে কি, হাইড্রোজেন পরমাণু, যেসব দ্রাবকে হাইড্রোজেন পরমাণু কোনো তড়িৎ ঋণাত্মক ধর্মী পরমাণুর সাথে যুক্ত আছে, সেইগুলোকে বলা হচ্ছে প্রোটিক দ্রাবক। যেমন তোমার জলে অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক, তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ এটা প্রোটন হিসাবে বেরিয়ে আসতে পারে। অ্যালকোহল, এটাও একটা প্রোটিক দ্রাবক। কেমন, এগুলো হচ্ছে তোমাদের জানার কথা, তোমরা আবার একবার মনে করে দিচ্ছি।
তো এই প্রোটিক দ্রাবকে আবার প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমের ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ বিভিন্ন রকম হয়ে যায়, এর কোনো নির্দিষ্ট ক্রম থাকে না। অর্থাৎ কিরকম না, এই অ্যালকিল মূলকগুলো কেমন আছে তাদের তুলনা করলেই পাওয়া যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো মিথাইল মূলক যদি অ্যালকিল মূলক থাকে, তখন দেখো সেকেন্ডারি অ্যামিন অর্থাৎ ডাইমিথাইল অ্যামিন সবচেয়ে তীব্রতম ক্ষারীয়। তারপর দেখো প্রাইমারি অ্যামিনটা ওর থেকে কম ক্ষারীয়, আর টারসিয়ারি অ্যামিনটা সবচেয়ে কম ক্ষারীয়। তার মানে এখানে দেখো ডাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্ম গ্রেটার দেন প্রাইমারি অ্যামিন, মিথাইল অ্যামিন গ্রেটার দেন ট্রাইমিথাইল অ্যামিন। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো সেকেন্ডারি অ্যামিন সবচেয়ে ক্ষারীয় বেশি, তার থেকে কম প্রাইমারি অ্যামিন, আরো কম টারসিয়ারি অ্যামিন। প্রোটিক দ্রাবকের ক্ষেত্রে অর্থাৎ জলীয় দ্রবণ, যেমন এখানে এটা প্রশ্ন হিসাবে এইভাবে উল্লেখ থাকে, জলীয় দ্রবণে এরকম 3টা অ্যামিন দিয়ে দিল, তোমার ক্ষারধর্মিতার ক্রমটা লেখো, তাহলে তখন এই ক্রমটা তোমাকে উল্লেখ করতে হবে। আবার দেখো অ্যালকিল মূলকটা যখন ইথাইল হয়ে যাচ্ছে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যতিক্রমী ধর্ম হিসাবে দেখা যায়। যেমন ইথাইল অ্যামিনের ক্ষেত্রে দেখো সেকেন্ডারি অ্যামিন সবচেয়ে তীব্র ক্ষারীয়, তারপরে এসে গেছে কিন্তু টারসিয়ারি অ্যামিন। এখানে ছিল প্রাইমারি অ্যামিন, কিন্তু ইথাইল অ্যামিনের ক্ষেত্রে দেখো টারসিয়ারি অ্যামিন এসে গেছে, অর্থাৎ ট্রাই ইথাইল অ্যামিন বেশি ক্ষারীয় প্রাইমারি অ্যামিনের থেকে, ইথাইল অ্যামিনের থেকে বেশি ক্ষারীয়। তার মানে এখানে কিন্তু ক্রমটা চেঞ্জ হয়ে গেল, সেকেন্ডারি অ্যামিন মোস্ট ক্ষারীয়, তার থেকে কম ক্ষারীয় টারসিয়ারি অ্যামিন, এবং সবচেয়ে কম প্রাইমারি অ্যামিন। অর্থাৎ মিথাইল আর ইথাইলের ক্ষেত্রে একটু তফাৎ হয়ে গেল, টারসিয়ারি অ্যামিনটা এখানে ছিল কম ক্ষারীয়, আর এখানে হয়ে গেল টারসিয়ারি অ্যামিন কিন্তু প্রাইমারির চেয়ে বেশি ক্ষারীয়। এইটা হচ্ছে তফাৎ হিসাবে করে রাখবে। এরপর অ্যারোমেটিক অ্যামিন যৌগগুলোর ক্ষার ধর্মের তুলনা আমরা নেক্সট টপিকে করব, কেমন? ঠিক আছে। দেখো অ্যারোমেটিক অ্যামিন সমূহের ক্ষার ধর্মের তুলনা করছি, এদের ক্ষারকীয় ধর্মের ক্রম। প্রথমেই যেটা আলোচনা করছি এটা জলীয় দ্রবণে তথা প্রোটিক দ্রাবকের প্রথম দুটো আমরা এক্সাম্পল দিচ্ছি, যে ক্ষেত্রে ক্ষারকীয় ধর্মের প্রবণতাটা কেমন হয় না, দেখো অ্যালিফ্যাটিক যে কোনো প্রাইমারি অ্যামিনের ক্ষারধর্মিতা বেশি হবে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের থেকে। তার মানে সর্বদা অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো অধিক ক্ষারীয় হয়, তার থেকে কম ক্ষারীয় হয় অ্যারোমেটিক অ্যামিনগুলো। কেন না, অ্যারাইল মূলক অর্থাৎ যেমন ফিনাইল মূলক, হ্যাঁ, যেমন ধরো অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন যাকে বলে, C6H5 মানে ফিনাইল মূলকটা ইলেকট্রন আকর্ষী মূলক, এখানে রেজোনেন্স দেখায় নাইট্রোজেনের লোন পেয়ার। তোমরা অ্যানিলিন যৌগ পড়তে গিয়ে দেখবে, ধর্মে আলোচনা করব, ওখানে রেজোনেন্সে অংশ নেওয়ার জন্য লোন পেয়ার নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্সে অংশ নেয়, যার ফলে সহজে ইলেকট্রন দান করতে পারে না অ্যারোমেটিক অ্যামিনগুলো। কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিনের ইলেকট্রন দানের প্রবণতা বেশি, কারণ পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা ব্যাখ্যা আমরা একটু আগেই করেছি। তাহলে বুঝতে পারছি যে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো কেন অধিক ক্ষারীয় কিন্তু অ্যারোমেটিক অ্যামিনগুলো কম ক্ষারীয়। আপাতত এখানে তুলনাটা মনে রাখার চেষ্টা করো শুধু, যে যেমন মিথাইল অ্যামিন, একটা উদাহরণ দিচ্ছি, মিথাইল অ্যামিন বেশি ক্ষারীয়, বেঞ্জয়েল অ্যামিন কম ক্ষারীয়, আর অ্যানিলিন সবচেয়ে কম ক্ষারীয়। ক্ষারধর্মিতার তুলনা এই দিক থেকে লক্ষ্য করলে এটা পাবে যে এই 3টা যৌগের ক্ষারধর্মিতার তুলনা তোমাকে যদি দেওয়া হয় প্রশ্ন, যে মিথাইল অ্যামিন মোস্ট ক্ষারীয়, বেঞ্জয়েল অ্যামিন কম ক্ষারীয়, অ্যানিলিন আরো কম ক্ষারীয়। তারপর দেখো দ্বিতীয় উদাহরণ দিয়েছি, লক্ষ্য করো, যখন এই যে অ্যারোমেটিক শুধু অ্যামিনগুলো দিয়েছি, এখানে যে অ্যানিলিনটা রয়েছে, অ্যানিলিন এই দুটো হাইড্রোজেন দুটো অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেমন দুটো মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। পরপর দেখো, লক্ষ্য করো, এটা একটা প্রাইমারি অ্যামিন যেটা অ্যানিলিন, অর্থাৎ এই যৌগটাই আবার এখানে তুলেছি যে অ্যানিলিন। তারপর দেখো সেকেন্ডারি অ্যামিন কি হয়েছে না, এই হাইড্রোজেন পরমাণু একটা মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আর NH অর্থাৎ নাইট্রোজেনে একটা হাইড্রোজেন আছে, মানে সেকেন্ডারি অ্যামিন। নাইট্রোজেনে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, সরাসরি দুটো মিথাইল মূলক আছে, অর্থাৎ এটা টারসিয়ারি অ্যামিন। তাহলে অ্যারোমেটিক, এটাকে বলা হয় NN ডাইমিথাইল অ্যানিলিন। এটা
তেমনি দেখো এন মিথাইল অ্যানিলিন, এটা যেমন শুধু অ্যানিলিন বলা যাবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, সেকেন্ডারি অ্যারোমেটিক অ্যামিন, টারসিয়ারি অ্যারোমেটিক অ্যামিন, এক্ষেত্রে ক্ষার ধর্মিতার ক্রমটা কেমন? না আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে যেমনটি দেখেছিলাম অ্যাপ্রোটিক দ্রাবকের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কিন্তু সবসময় একই। কিরকম? না প্রাইমারি অ্যামিন সবচেয়ে কম ক্ষারীয়, সেকেন্ডারি অ্যামিন ওর থেকে বেশি ক্ষারীয়, টারসিয়ারি অ্যামিন সবচেয়ে তীব্রতম ক্ষারীয় হয়। তার মানে এই দুটো সিরিজ জানলে। এবার অ্যারোমেটিক অ্যামিনে যে অ্যারোমেটিক বলয় রয়েছে, অ্যারোমেটিক যৌগে যে বলয় যেমন বেঞ্জিন বলয় রয়েছে, সেই বলয়ে প্রতিস্থাপক যদি থাকে তাহলে সেই প্রতিস্থাপকের প্রকৃতি দুরকম হয়। একটি ইলেকট্রন আকর্ষী, আরেকটি ইলেকট্রন বিকর্ষী। তাই ইলেকট্রন আকর্ষীকে আমরা বলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ EWG। উইথড্রল মানে তোলা বা আকর্ষণ করা, হ্যাঁ, গ্রুপ মানে মূলক। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে আবার ইলেকট্রন ড্রয়িং মানে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, না ইলেকট্রন ড্রয়িং গ্রুপ। তাহলে দেখো ইলেকট্রন ড্রয়িং মানে ইলেকট্রন বিকর্ষণ করে। তাহলে এই ধরনের দুটো গ্রুপ আছে, প্রতিস্থাপক দুটো শ্রেণীর হয়, একটা ইলেকট্রন আকর্ষীমূলক আর একটা ইলেকট্রন বিকর্ষীমূলক। ইলেকট্রন আকর্ষীমূলক থাকলে তখন দেখো ক্ষার ধর্মিতা সাধারণত কমে যায়, অ্যারোমেটিক অ্যামিন যৌগের ক্ষার ধর্মিতা কমে যায়। লক্ষ্য করো অ্যানিলিনের কোনো প্রতিস্থাপক নেই, এখানে ইলেকট্রন আকর্ষীমূলক নাইট্রোমূলক রয়েছে। আমি এখানটা লিখেছি অলরেডি, দেখো অ্যারোমেটিক অ্যামিনে উপস্থিত প্রতিস্থাপকের প্রকৃতির উপর নির্ভর করে ক্ষার ধর্মিতা। ইলেকট্রন আকর্ষী যেমন 1 নম্বর ইলেকট্রন আকর্ষীমূলক অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG থাকলে তখন ক্রমটা এইরকম হবে। কিরকম? না যখন অনুপস্থিত ইলেকট্রন আকর্ষীমূলক নেই তখন সেটা সবচেয়ে বেশি ক্ষারীয় হবে। আর ইলেকট্রন আকর্ষীমূলক থেকে গেল, দেখো এখানে নাইট্রো আছে, এখানেও নাইট্রো আছে, এখানেও নাইট্রো আছে, কিন্তু অবস্থানটা তিনটা জায়গায়। এখানে যেমন রয়েছে দেখো 1 নম্বর এটা তো হবে, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে আছে। 1 3-এ থাকলে মেটা নাইট্রো অ্যানিলিন, এটা হচ্ছে প্যারা 1 4, অবস্থানটা 4 নম্বরে নাইট্রোমূলক আছে, এই জন্য প্যারা নাইট্রো অ্যানিলিন। এটা 1 2 অর্থ নাইট্রো অ্যানিলিন। তাহলে দেখো এখানে ক্রমটা কেমন হচ্ছে, না সবচেয়ে বেশি ক্ষারীয় হবে এদের মধ্যে অ্যানিলিন। এবার যখন প্রতিস্থাপক আসছে মেটাটা হয়ে যাবে ওর থেকে কম ক্ষারীয়, অ্যানিলিনের চেয়ে কম ক্ষারীয় মেটা নাইট্রো অ্যানিলিন। প্যারা নাইট্রো অ্যানিলিন আরো কম ক্ষারীয়, অর্থ মানে সবচেয়ে কাছে ইলেকট্রন আকর্ষী গ্রুপটা আছে, এর ক্ষেত্রে ক্ষারকীয় ধর্ম সবচেয়ে কম হবে। তাহলে অর্থ সবচেয়ে কম, প্যারা সবচেয়ে ওর থেকে বেশি, মেটা আরো বেশি, আর কোনো উইথড্রয়িং গ্রুপ না থাকলে, ইলেকট্রন আকর্ষীমূলক না থাকলে সেটা সবচেয়ে অধিক ক্ষারীয়। এবার দেখো ইলেকট্রন আকর্ষী গ্রুপ বলছি, এবার যদি ইলেকট্রন বিকর্ষী গ্রুপ 2 নম্বর, দ্বিতীয় এক্সাম্পল আনছি আমরা, দ্বিতীয় সেট। যদি ইলেকট্রন আকর্ষী গ্রুপের পরিবর্তে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ থাকে, ইলেকট্রন বিকর্ষণ করে যে মূলক অর্থাৎ নিজে ইলেকট্রনকে ফেলে দেয় তাকে বলা হয় ইলেকট্রন ড্রয়িং গ্রুপ। হ্যাঁ, ইলেকট্রন আকর্ষীকে উইথড্রয়িং আর ইলেকট্রন বিকর্ষীকে ড্রয়িং গ্রুপ বলা হয়, ইলেকট্রন ড্রয়িং গ্রুপ EDG থাকলে ঠিক এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ EWG ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষীতে যা হইল ইলেকট্রন ড্রয়িং গ্রুপের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে যাবে। কিরকম? না যেমন এক্সাম্পল একটা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ মিথাইল মূলক আমরা ধরে দিলাম, যদি বেঞ্জিন বলয়ে মিথাইল মূলক থাকে, এই যে অ্যানিলিনের মিথাইল মূলক একটা আসছে ইলেকট্রন বিকর্ষী আর নাইট্রোটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ ছিল, এখানে ইলেকট্রন বিকর্ষী দিলাম, তারপর দেখো সবচেয়ে বেশি হবে ক্ষারীয়,
প্যারামিথাইল অ্যানিলিন অর্থাৎ প্যারাইসোমার যৌগটি প্যারামিথাইল অ্যানিলিন, এটা হচ্ছে সর্বাধিক ক্ষারীয় হবে। এর থেকে কম ক্ষারীয় হবে অর্থোমিথাইল অ্যানিলিন। অর্থোমিথাইল অ্যানিলিন তার মানে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, 1 নম্বর কার্বনে NH2 মূলক, এটা অর্থ যৌগ অর্থোমিথাইল অ্যানিলিন। হ্যাঁ, তাহলে প্যারা যৌগটা সবচেয়ে বেশি ক্ষারীয় হবে, অর্থ যৌগটা ওর থেকে কম ক্ষারীয় হবে, আর মেটা যৌগটা আরো কম ক্ষারীয় হবে। তার মানে 1-3 প্রতিস্থাপক দুটো অবস্থান করবে 1 নম্বরে, আর 3 নম্বরে থাকবে মিথাইল মূলক। এটাকে বলা হয় মেটা মিথাইল অ্যানিলিন। কেমন? আর সবচেয়ে কম ক্ষারীয় হবে যদি কোনো ইলেকট্রন বিকর্ষী মূলক না থাকে। তার মানে অ্যানিলিন কোনো ইলেকট্রন বিকর্ষী মূলক নেই, অ্যানিলিন সবচেয়ে কম ক্ষারীয় হলো। তাহলে ইলেকট্রন আকর্ষী আর ইলেকট্রন বিকর্ষী গ্রুপের উপস্থিতি বলয়ে, অ্যারোমেটিক যৌগের বলয়ে থাকলে প্রভাবটা কিভাবে হবে, এটা খুবই মনে রাখার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হবে তোমাদের। দেখো, অ্যামিন যৌগগুলির ক্ষারকীয় ধর্ম আমরা কিছুক্ষণ আগে ক্ষারীয় ধর্মের তুলনা করেছিলাম, আলোচনা করেছিলাম। এবার সেই অ্যালিফ্যাটিক অ্যামিন যৌগের ক্ষারকীয় ধর্ম, রাসায়নিক ধর্মের প্রথম টপিক ক্ষারকীয় ধর্ম। তো অ্যামিন যৌগগুলি যেহেতু ইলেকট্রন বর্জন করে তথা ইলেকট্রন দান করে লুইস ক্ষারকের মতো আচরণ করতে পারে, তো সেই কারণে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ তৈরি করতে পারে। অর্থাৎ এরা ক্ষারধর্মী জাতীয় পদার্থ, ক্ষারীয় ধর্মের পদার্থ। যেমন ধরো RNH2 প্রাইমারি অ্যামিন, এতে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো অজৈব অ্যাসিড যোগ করলে তোমার অ্যালকিল অ্যামোনিয়াম লবণ তৈরি হয়। এই যৌগটার নাম যেমন অ্যালকিল অ্যামোনিয়াম ক্লোরাইড। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যেমন মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিক অ্যাসিড, যাই অজৈব অ্যাসিড দিই না কেন, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। এখানে হবে যেমন এন মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এন মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হচ্ছে এন মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হলো। তাহলে দেখো ক্ষারকীয় ধর্মের এই একটা বিক্রিয়া। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেমন অ্যানিলিন, অ্যানিলিনের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় ঠিক একইভাবে অ্যানিলিয়াম লবণ তৈরি হয়। তার মানে এটা একটা ক্ষারধর্মিতার বিক্রিয়া। অ্যানিলিন মানে অ্যামিনো বেনজিন, দ্যাট ইজ অ্যানিলিন। আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে একইভাবে দেখো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। যে যৌগটি তৈরি হয় সেটি হচ্ছে অ্যানিলিয়াম ক্লোরাইড লবণ বা অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইডও বলতে পারো। এইটা প্লাস আর এটা মাইনাস, অর্থাৎ নাইট্রোজেনটা পজিটিভ চার্জগ্রস্ত এবং ক্লোরিনটা মাইনাস নেগেটিভ চার্জগ্রস্ত। তার মানে এটা এই যৌগটার নাম অ্যানিলিয়াম ক্লোরাইড, অথবা এই যৌগটা আরেকটা নাম বলা যায় অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইড।
এই অ্যামিন যৌগগুলো ক্ষারকীয় ধর্ম এইভাবেই তোমরা জানতে পারো। নেক্সট দ্বিতীয় ধর্ম অর্থাৎ দ্বিতীয় রাসায়নিক বিক্রিয়া যেমন অ্যালকিলেশন বিক্রিয়া। অ্যালকিলেশন বিক্রিয়ায় এই প্রাইমারি অ্যামিনগুলো সেকেন্ডারি টারসিয়ারি অ্যামিনে পরিণত হয়। এছাড়া শেষে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ তৈরি করতে পারে। যেমন অ্যালকিল হ্যালাইডের সাথে অ্যালকিলেশন বিক্রিয়া অর্থাৎ RX এর সাথে, RX মানে অ্যালকিল হ্যালাইড, এর সাথে বিক্রিয়া নামই হচ্ছে অ্যালকিলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া। সাপোজ আমি উদাহরণ দিচ্ছি অ্যালকিলেশন বিক্রিয়া, উপরে উদাহরণগুলো লিখছি দেখো। অ্যালকিলেশন বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যামিন, দুটো আর কে আমরা একটু আলাদা করে দেখাচ্ছি। একটা R ডট লিখলাম, মানে R এবং R ডট হচ্ছে দুটো জৈবমূলক, একই হতে পারে ভিন্নও হতে পারে। হ্যাঁ, এই ধরনের রাসায়নিক বিক্রিয়া কি হবে না, এই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত যে দুটো হাইড্রোজেন আছে, এরা এক একটা হাইড্রোজেন অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিলেশন বিক্রিয়া ঘটায়। অ্যালকিলেশন বিক্রিয়ার অর্থ হাইড্রোজেন পরমাণু অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তখন সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি অ্যালকাইলেশন বিক্রিয়া। তো দেখো এখানে অ্যালকিল হ্যালাইড এবং যাকে বলা হয় প্রাইমারি অ্যামিন, দুইয়ের মধ্যে বিক্রিয়া ঘটলে তোমার এই নাইট্রোজেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে RNH R ডট, আর হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়। অর্থাৎ এখানে হাইড্রোজেন হ্যালাইড আমরা এখানে হাইড্রোজেন আর এই হ্যালোজেন মিলে HX অপসারিত হয়, আর বিনিময়ে এটা হলো সেকেন্ডারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন, এটা প্রাইমারি অ্যামিন RNH2 অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি অ্যামিন আর হাইড্রোজেন হ্যালাইড তৈরি করে। আবার দেখো দ্বিতীয় ধাপে আরো RX অর্থাৎ এই R ডট X, দ্বিতীয় ধাপে আরো একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গিয়ে অর্থাৎ প্রতিস্থাপিত হয়ে গিয়ে RN R ডট হোল টু, অর্থাৎ এই দ্বিতীয় হাইড্রোজেনটাও আরেকটা R ডট দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, অর্থাৎ আবার অ্যালকিলেশন বিক্রিয়া ঘটলো এবং এটা হয়ে গেল কি সেকেন্ডারি টারসিয়ারি অ্যামিন। এই যৌগটাতে কোনো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন না থাকার জন্য এটা টারসিয়ারি অ্যামিন যৌগ তৈরি হয়। তাহলে দেখো অ্যালকিলেশন বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিনে এবং টারসিয়ারি অ্যামিনে পরিণত হয় এবং শেষমেশ আরো অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অর্থাৎ R ডট X ফার্দার বিক্রিয়া করে গিয়ে কি যৌগ তৈরি হচ্ছে দেখো, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ তৈরি হয়। অর্থাৎ RN R ডট হোল 3 X মাইনাস, এখানে যেন যৌগটা হলো কি রকম না চারটা জৈবমূলক, এটাকে আমরা সংক্ষেপে যদি সব R ডট কে যদি একই মূলক দ্বারা লিখি তাহলে R ডট N প্লাস X মাইনাস, দ্যাট ইজ এই যৌগগুলোকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। অর্থাৎ কোয়াটারনারি অ্যামোনিয়াম হ্যালাইড লবণ তৈরি হচ্ছে। তাহলে এই যৌগটার নাম কোয়াটারনারি, মানে 4 ডিগ্রি বা 4 ডিগ্রিকে বলা হয় কোয়াটারনারি, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ তৈরি হয়, অ্যামোনিয়াম হ্যালাইড লবণ তৈরি হয়। একটা উদাহরণ দিচ্ছি দেখো অ্যালকিলেশন বিক্রিয়ার উদাহরণ, যেমন মিথাইল অ্যামিন দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন, তার সাথে মিথাইল হ্যালাইড সাপোজ মিথাইল ক্লোরাইড, এই বিক্রিয়ায় কি তৈরি হবে না ডাইমিথাইল অ্যামিন। তার মানে নাইট্রোজেনের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো মিথাইল মূলক দ্বারা এবং হাইড্রোজেন ক্লোরাইড উপজাত তৈরি হবে। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন ডাইমিথাইল অ্যামিন
দ্যাট ইজ সেকেন্ডারি অ্যামিন তৈরি হলো। ফার্দার আরো মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে দ্বিতীয় ধাপে ট্রাইমিথাইল অ্যামিন দ্যাট ইজ টারসিয়ারি অ্যামিন CH3 N, এটা হচ্ছে টারসিয়ারি অ্যামিন। এবং হাইড্রোজেন ক্লোরাইড উপজাত হিসাবে তৈরি হবে, কেমন টারসিয়ারি অ্যামিন এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে, কারণ হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে আমার এই মিথাইল মূলক দ্বারা, আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উপজাত হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে। শেষ ধাপে আরো মিথাইল ক্লোরাইডের সাথে অ্যালকিলেশন বিক্রিয়া ঘটে গিয়ে টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে। টেট্রামিথাইল অর্থাৎ কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, এটা কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, যার নামটা অরিজিনাল নামটা বলছি টেট্রামিথাইল, মানে চারখানা মিথাইল আছে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এইভাবে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ তৈরি হয়ে বিক্রিয়াটি সমাপ্ত হয়। আর পরিমিত মিথাইল ক্লোরাইড মানে অ্যালকিল হ্যালাইড যদি না যায়, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই ধাপে বিক্রিয়াটাকে শেষ করতে পারি। কিরকম না, 1 মোল মিথাইল অ্যামিন 1 মোল মিথাইল ক্লোরাইড নিয়ে বিক্রিয়া ঘটালে তাহলে প্রথম ধাপে সেকেন্ডারি অ্যামিন তৈরি হয়ে বিক্রিয়াটি সমাপ্ত হয়ে যাবে। যদি 2 মোল মিথাইল ক্লোরাইড 1 মোল মিথাইল অ্যামিন না হয়, তাহলে কিন্তু এইখান পর্যন্ত বিক্রিয়া থেমে যাবে, অর্থাৎ প্রাইমারি অ্যামিন থেকে টারসিয়ারি অ্যামিন তৈরি হয়ে বিক্রিয়াটি থেমে যাবে। অর্থাৎ যত মোল মিথাইল ক্লোরাইড নেবে, এই যে 1 মোল 2 মোল 3 মোল নিলে শেষ বিক্রিয়া পর্যন্ত যাবে। তার মানে কি, 1 মোল মিথাইল অ্যামিনের সাথে আমরা অ্যালকিল হ্যালাইড তথা এখানে যেমন মিথাইল ক্লোরাইড না হয়েছে, এর পরিমাণকে নিয়ন্ত্রণ যতটা করব ততটা বিক্রিয়াটা অগ্রসর হবে, অ্যালকিলেশন বিক্রিয়াটা সেইখানে গিয়ে থেমে যাবে। এটা বুঝতে পারলে? নেক্সট দেখো, আমরা বেঞ্জোইলেশন বিক্রিয়া ঘটাবো, অর্থাৎ এই যে 3 নম্বর রাসায়নিক ধর্ম বেঞ্জোইলেশন বিক্রিয়া ঘটাবো। বেঞ্জোইলেশন বিক্রিয়া মানে 3 নম্বর রাসায়নিক বিক্রিয়াটা আমি উপরে লিখছি, বেঞ্জোইলেশন বিক্রিয়া। গুরুত্বপূর্ণ কথা যে বেঞ্জোইল ক্লোরাইড আর ধরো অ্যামিন যৌগের বিক্রিয়া ঘটালে তোমার বেঞ্জোইলেশন বিক্রিয়া ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু বেঞ্জোইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। বেঞ্জোইল মূলক অন্য কিছু নয়, C6H5CO, অর্থাৎ বেঞ্জিন বলয় CO মূলক থাকলে তখনই হচ্ছে কিটো মূলক থাকলে সেটাকে বেঞ্জোইল মূলক বলা হয়। তার মানে বেঞ্জোইলেশন বিক্রিয়া আমরা দেখাতে পারি যে RNH2 প্রাইমারি অ্যামিন, তার সাথে বেঞ্জোইল ক্লোরাইড দ্যাট ইজ বেঞ্জিন বলয়ে অ্যাসাইল মূলক থাকবে COCl। হ্যাঁ, বেঞ্জোইল ক্লোরাইড এই যৌগটার নাম বেঞ্জোইল ক্লোরাইড। বেঞ্জোইল ক্লোরাইড তাহলে এটা অ্যাকচুয়ালি C6H5COCl, এটা হচ্ছে সংকেত যে C6H5 টা বেঞ্জিন বলা। তাহলে এই বেঞ্জোইলেশন বিক্রিয়া কথা নিশ্চিত মাথায় রাখবে যে প্রাইমারি অ্যামিন এবং বেঞ্জোইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ কস্টিক সোডা অর্থাৎ ক্ষারের দ্রবণ, হ্যাঁ ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া ঘটালে কি হবে না, RNH হাইড্রোজেন পরমাণু, এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু বেঞ্জোইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। বেঞ্জোইল মূলক মানে CO C6H5, এটা হচ্ছে বেঞ্জোইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো। এটাকে আমি আরো বিকল্প সমীকরণেও দেখাতে পারি যে এখানে বেঞ্জোইল মূলক মানে C6H5CO, এবার এর একটা হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে উপজাত হাইড্রোজেন ক্লোরাইড, আর RNH অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন
আর কি রয়েছে আর। তার মানে নিশ্চিতভাবে যৌগটার কথা তোমরা ধরতে পারবে যে এন অ্যালকিল বেঞ্জামাইন, এই যৌগটার নাম বলতে পারো এন অ্যালকিল। আটটা যদি মিথাইল হয় এন মিথাইল বেঞ্জামাইন তৈরি হয়। আর উপজাত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা ক্ষারের সাথে বিক্রিয়া লবণ জল তৈরি হয়ে যাবে, এই জন্য ক্ষারের উপস্থিতিটা প্রয়োজন। তো একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো CH3NH2 অর্থাৎ মিথাইল অ্যামিন এবং বেঞ্জোইল ক্লোরাইড কস্টিক সোডা তীব্র ক্ষারের দ্রবণ সহ যদি বিক্রিয়াটি ঘটানো হয় তাহলে হচ্ছে আমার এন মিথাইল বেঞ্জামাইন যৌগ তৈরি হবে। তাহলে দেখো এখানে কি তৈরি হবে, C6H5 CO, ক্লোরিনটা সরে যাবে আর হাইড্রোজেনটা সরে যাবে, তার মানে NHCH3 প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, এটার নাম এন মিথাইল। ওই যে অ্যালকিলের জায়গাটা এসে গেল কি মিথাইল, তাহলে এন মিথাইল বেঞ্জামাইন। এন মিথাইল বেঞ্জামাইন যৌগ তৈরি হবে। 3 নম্বর রাসায়নিক বিক্রিয়ার কথা অলরেডি জানলে। এবার অ্যাসিটাইলেশন বিক্রিয়া 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর রাসায়নিক ধর্ম অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন বিক্রিয়া মানে অ্যাসিটাইল মূলক, দ্যাট ইজ কিটোমিথাইল, এই মূলকটাকে বলা হয় CH3CO, মূলকটাকে বলা হয় অ্যাসিটাইল মূলক। এই মূলক হাইড্রোজেন অ্যামিন যৌগের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে থাকে, এই জন্য এই বিক্রিয়াটির নাম অ্যাসিটাইলেশন বিক্রিয়া। যেমন আমরা একটু আগে অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল বলে অ্যালকিলেশন বিক্রিয়া, বেঞ্জোইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল বলে বিক্রিয়াটির নাম বেঞ্জোইলেশন। তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া মানে ওই NH2 হাইড্রোজেন পরমাণু অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় বলে এই বিক্রিয়াটির নাম হয়ে যাচ্ছে অ্যাসিটাইলেশন বিক্রিয়া। তাহলে দেখো আমরা যে কথাগুলো আলোচনা করলাম, কথাটা বুঝতে পারবে যে প্রাইমারি অ্যামিন আর অ্যাসিটাইল মূলক যুক্ত যৌগ যেমন অ্যাসিটাইল ক্লোরাইড কিংবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা কি না, অ্যাসিটিক অ্যাসিডের অনার্দ্র অবস্থা, তার মানে অনার্দ্র অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো দেখো আমি কি কি বলছি, CH3COCl এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল অলরেডি নাম তোমরা শুনেছো, অ্যাসিটাইল ক্লোরাইড। তার মানে এখানে অ্যাসিটাইল মূলক আছে, CH3CO মূলক, এই হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে হয়ে গিয়ে দেখো আর NHCOCH3 COCH3 মূলকটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করলো, তার মানে হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়ায় HCl তৈরি হবে। আর এই বিক্রিয়া এই জন্য কস্টিক সোডার দ্রবণ অর্থাৎ ক্ষার দ্রবণ নিয়ে বিক্রিয়াটি ঘটানো হয়। অর্থাৎ তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া কথাটা বুঝতে পারলে যে কস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটালে, আবার দেখো এটা এমনকি বিক্রিয়াটা অনেক সময় ক্ষার দ্রবণ যদি নাও যোগ করো তাহলেও বিক্রিয়াটি ঘটবে, কারণ এখানে হচ্ছে HCl তৈরি হলো, HCl আর এটাকে পুনরায় আত্মবিশিষ্ট করতে পারে না, এই যে ক্ষারের উপস্থিতি বা অনুপস্থিতিও রাখতে পারে। তো যাই হোক এটা তাহলে তখন হচ্ছে এটাকে রিফ্লাক্স বলে লিখবে, অর্থাৎ ঝাঁকিয়ে দিলে এই মিশ্রণটাকে বিক্রিয়াটা হয়ে যাবে। তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া নিশ্চিতভাবে বুঝতে পারলে যে এখানে কি রকম যৌগটা তৈরি হলো, যে যৌগটা তৈরি হলো তার নাম কি হতে পারে না এন অ্যালকিল অ্যাসিটামাইড প্লাস HCl উপজাত তৈরি হবে।
অথবা আমরা বিক্রিয়াটা করতে পারি প্রাইমারি অ্যামিন, আর এটার পরিবর্তে আরেকটা বললাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO হোল 2O। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়েও রিফ্লাক্স করলে অর্থাৎ ঝাঁকালে, মিশ্রণটাকে ঝাঁকালে এর হাইড্রোজেন পরমাণু আর NH COCH3 দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো। এটাও যৌগটার নাম হলো N-অ্যালকিল অ্যাসিটামাইড। আর প্লাস লক্ষ্য করো এর হাইড্রোজেন আর এর থেকে গেল আরেকটা, দেখো CH3CO হোল 2 মানে আরেকটা থেকে যাচ্ছে, অর্থাৎ CH3CO মূলক আরেকটা থেকে যাচ্ছে আর বাইরে একটা অক্সিজেন আছে, আর এর হাইড্রোজেনটা তার ওর সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড উপজাত যৌগ তৈরি হবে। অ্যাজ ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, মিথাইল অ্যামিন অথবা অ্যানিলিন অ্যারোমেটিক অ্যামিন, এর সাথে এই দুটোর কোনো একটা যৌগ অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই দুটোর কোনো একটা যৌগ যোগ করে মিশিয়ে মিশ্রণটিকে রিফ্লাক্স করলে, ঝাঁকালে তোমার এন মিথাইল অ্যাসিটামাইড এবং উপজাত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যৌগটার নাম হবে এন মিথাইল অ্যাসিটামাইড। আর অ্যানিলিনের সাথে যদি আমরা অনুরূপ হয় মিথাইল ক্লোরাইড অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কোন একটা যৌগ যোগ করলে, তার মানে অ্যাসিটাইল মূলক যুক্ত যৌগ যোগ করে রিফ্লাক্স করলে অর্থাৎ ঝাঁকালে মিশ্রণটিকে অ্যাসিটানিলাইড যৌগ তৈরি হয়। অ্যাসিটানিলাইড একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটলো। তার মানে একটা হাইড্রোজেন অ্যাসিটাইল মূলক মানে COCH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো এবং উপজাত পাওয়া যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যৌগটার নাম কি বললাম? অ্যাসিটানিলাইড। অ্যাসিটানিলাইড উৎপন্ন হয়। তাহলে আমরা 4 নম্বর অ্যাসিটাইলেশন বিক্রিয়ার কথা শুনলাম। 5 নম্বর ধরো নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। নেক্সট 5 নম্বর ধর্ম, রাসায়নিক ধর্ম নাম্বার 5, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া অ্যামিন যৌগের, প্রাইমারি অ্যামিন যৌগের বা অন্য অ্যামিন যৌগের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। নাইট্রাস অ্যাসিড একটা অস্থায়ী বিকারক। স্বাভাবিকভাবে নাইট্রাস অ্যাসিড সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হয়। নাইট্রাইট লবণ যেমন সোডিয়াম নাইট্রাইট অথবা পটাশিয়াম নাইট্রাইট লবণ এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিলে সঙ্গে সঙ্গে নাইট্রাস অ্যাসিডটা তৈরি হয়ে যায়। তা ওই মিশ্রণে অর্থাৎ সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিড এবং প্রাইমারি অ্যামিন যোগ করে দিলে রাসায়নিক বিক্রিয়া ঘটে গিয়ে অ্যালকোহল তৈরি হয়। অর্থাৎ এক্ষেত্রে কি করে NH2 মূলককে OH এ রূপান্তর করবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেঞ্জিং রিঅ্যাকশন। খুব মাথায় রাখার চেষ্টা করবে। NH2 মূলক প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি, খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জিং রিঅ্যাকশন মানে রূপান্তর বিক্রিয়া। যে NH2 টা OH মূলকে রূপান্তর করতে গেলে নাইট্রাস অ্যাসিড সহ ঝাঁকালে তাহলেই কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যায়। আর নাইট্রাস অ্যাসিড থাকে না, এটাকে তৈরি করে নিতে হয় কি না সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণ। এই জন্য একটা ব্র্যাকেটে দিলাম, তার মানে নাইট্রাস অ্যাসিড এখান থেকে তৈরি হয়। নাইট্রাস অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, সেই নাইট্রাস অ্যাসিড
আমার হচ্ছে প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল গ্যাস, তো অ্যালকোহল নাইট্রোজেন গ্যাস আর উপজাত হচ্ছে জল তৈরি হবে। এটা মাথায় রাখবে, কারণ OH মূলকটা এখান থেকে আসবে, নাইট্রাস অ্যাসিডে OH মূলক চলে গেলে NO থাকে, NO সেই NO এর সঙ্গে এই NH2 বিক্রিয়া কি হবে, দুটো নাইট্রোজেন মিলে নাইট্রোজেন গ্যাস আর H2 আর O মিলে কি হবে, জল। তাহলে এই করে উপজাত যৌগ হিসাবে জল তৈরি হয়। যেমন ধরো মিথাইলামিন, মিথাইলামিন CH3NH2 এর সাথে যদি নাইট্রাস অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাহলে মিথাইল অ্যালকোহল এক ধাপে NH2 মূলকটা OH এ রূপান্তরিত হচ্ছে প্লাস নাইট্রোজেন গ্যাস এবং জল উপজাত তৈরি হবে। তাহলে এইভাবে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, চেঞ্জিং বা রূপান্তর বিক্রিয়ার জন্য স্টার চিহ্ন দিয়ে দিলাম, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়াটি করে রাখবে। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেমন অ্যানিলিন, এই বিক্রিয়ায় কিন্তু আমার অ্যালকোহল তৈরি হয় না, সেক্ষেত্রে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয় এবং ওই বিক্রিয়াটি ডায়াজো বিক্রিয়া। আমরা অ্যারোমেটিক অ্যামিন যৌগ যখন পড়ব তখন আলোচনা করব। নেক্সট হচ্ছে নাম্বার 6 নাম্বার বিক্রিয়া কার্বিল অ্যামিন বিক্রিয়া। ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। নাম্বার 6 আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, কার্বিল অ্যামিন বিক্রিয়া। এই বিক্রিয়াটা একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়া। তার মানে জৈব যৌগে প্রাইমারি অ্যামিন থাকা মানে NH2 মূলক থাকবে, এই জন্য জৈব যৌগে NH2 মূলকের উপস্থিতির পরীক্ষা, যে একটা জৈব যৌগে NH2 মূলক আছে কিনা তা জানবার জন্য পরীক্ষা করলে কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়। এই জন্য আমি ব্র্যাকেটে লিখে দিলাম জৈব যৌগে NH2 গ্রুপের উপস্থিতি তথা NH2 মূলকের শনাক্তকরণের পরীক্ষা কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কেমন না, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যালিফ্যাটিক, হ্যাঁ অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক ওয়ান ডিগ্রি অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্ম। এখানে কিন্তু আমি সংকেত দিয়ে লিখলাম ক্লোরোফর্মটা CHCl3, তোমরা কিন্তু ভাষায় লিখবে, নীতি লেখার সময় সংকেত গ্রাহ্য নয়। তাহলে আমি কিন্তু সংকেতে লিখলাম ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ মিশ্রণকে উত্তপ্ত করলে বিশ্রী দুর্গন্ধযুক্ত বিষাক্ত আইসোসায়ানাইড যৌগ তৈরি হয়। একটা পয়জনিয়াস কম্পাউন্ড আইসোসায়ানাইড যৌগ প্রস্তুতিতেও পড়েছ। আইসোসায়ানাইড যৌগ খুবই বিষাক্ত দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি হয়। এই বিক্রিয়াকে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াকে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে। এর দ্বারা এই বিক্রিয়া দ্বারা NH2 গ্রুপের উপস্থিতি প্রমাণ করা যায়। NH2 মানে প্রাইমারি অ্যামিন যৌগের শনাক্ত করা যায়। NH2 গ্রুপের উপস্থিতি শনাক্ত করা হয়।
শনাক্ত করা যায়। হ্যাঁ, এই বিক্রিয়ার দ্বারা আমরা NH2 গ্রুপের শনাক্ত করতে পারি। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে বা আমাদের প্রশ্ন আসতে পারে যে কার্বিলামিন বিক্রিয়ার নামটা কেন হয়েছে? না, আইসোসায়ানাইড যৌগগুলোকে কার্বিলামিন যৌগ বলে, সেই জন্য এই বিক্রিয়াটির নাম কার্বিলামিন বিক্রিয়া। যেমন সাধারণ বিক্রিয়া লিখছি RNH2 একটা প্রাইমারি অ্যামিন, তার সাথে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় KOH কস্টিক পটাশ, এখানে অ্যালকোহল দ্রাবক রয়েছে, সেই মিশ্রণটাকে নিয়ে একটু গরম করলে RNC অর্থাৎ বিষাক্ত অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ এবং উপজাত পটাশিয়াম ক্লোরাইড আর জল তৈরি হবে। অর্থাৎ এখানে দুটো হাইড্রোজেন কার্বন দ্বারা প্রতিস্থাপিত হয়ে RNC, এই দুটো হাইড্রোজেন এই হাইড্রোজেন মিলে তিনটে হাইড্রোজেন আর তিনটে ক্লোরিন মিলে তিনটে HCl, 3 মোল HCl 3 মোল KOH এর সাথে বিক্রিয়ায় 3 মোল পটাশিয়াম ক্লোরাইড 3 মোল জল উৎপন্ন হয়। এক্সাম্পল, উদাহরণ হিসাবে ধরো মিথাইল অ্যামিন, ক্লোরোফর্ম, একই রকম সমীকরণ, এই জন্য আমি ব্যালেন্স সমীকরণটা লিখে দিলাম। অ্যালকোহল, ধরো ইথাইল অ্যালকোহল C2H5OH, এটা দ্রাবক নিয়ে যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ কার্বিলামিন যৌগ প্লাস 3KCl 3 মোল পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মোল জল তৈরি হবে, 3 মোল ওয়াটার তৈরি হবে। ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যানিলিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনেরও পরীক্ষা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, একই রকম বিক্রিয়া হবে। অ্যানিলিন, ক্লোরোফর্ম, কস্টিক পটাশ, অ্যালকোহল, উত্তাপ মিলে ফিনাইল আইসোসায়ানাইড অর্থাৎ বেঞ্জিন বলায় MC, এটা ফিনাইল আইসোসায়ানাইড এবং 3 মোল পটাশিয়াম ক্লোরাইড 3 মোল জল তৈরি হবে। তাহলে এগুলো হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া, স্টেটমেন্ট ইত্যাদি সহ জানলে। নেক্সট দেখো ভিগ্নার বিকারকের সঙ্গে বিক্রিয়া, নাম্বার 7, রাসায়নিক ধর্ম ভিগ্নার বিকারকের সঙ্গে বিক্রিয়া। ভিগ্নার বিকারকের অর্থাৎ RMGX সাথে বিক্রিয়া। এখন প্রাইমারি অ্যামিন তোমার ধরো RNH2, এখানে দেখো সক্রিয় হাইড্রোজেন দুটো রয়েছে, কারণ আমরা তো জানি সক্রিয় হাইড্রোজেন মানে যেসব হাইড্রোজেন পরমাণু অপরাধর্মী, তার মানে তড়িৎ ঋণাত্মক ধর্মী পরমাণুর সাথে যুক্ত থাকে, সেই হাইড্রোজেনগুলোকে সক্রিয় হাইড্রোজেন বলে। এখানে NH2 তে দুটো হাইড্রোজেন পরমাণু নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে, আর নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু, সুতরাং সক্রিয় হাইড্রোজেন পরমাণু 2খানা রয়েছে। এবার লক্ষ্য করো, এই সক্রিয় হাইড্রোজেনের সংখ্যাটা আমরা বের করতে পারি কি করে? না, ভিগ্নার বিকারক ধরো R.MgX, আমি একটা ভিগ্নার বিকারক R. লিখলাম কেন? না, আলাদা মূলক একই মূলক চিনাবার জন্য। জৈব মূলক, এটাও জৈব মূলক, এটাও জৈব মূলক। তো এই বিক্রিয়ায় অবশ্যই ভিগ্নার বিকারক থাকলে শুষ্ক ইথার মানে ড্রাই ইথার মাধ্যমে বিক্রিয়াটা ঘটাতে হবে। এবার এই সক্রিয় হাইড্রোজেন দুটো থাকার জন্য 2 মোল ভিগ্নার বিকারকের সাথে বিক্রিয়া করবে এবং হাইড্রোকার্বন তৈরি হবে। প্রথম চ্যাপ্টারে রিঅ্যাকশন ছিল RH, R.H, ভিগ্নার বিকারকের R. এবং আমার হচ্ছে NH2 হাইড্রোজেন পরমাণু, দুটো হাইড্রোজেন থাকার জন্য 2 মোল হাইড্রোকার্বন অর্থাৎ 2 মোল ভিগ্নার বিকারকের সাথে বিক্রিয়া করে এখান থেকে হাইড্রোকার্বন তৈরি হয়।
আর লক্ষ্য করো উপজাত কি তৈরি হবে না আর NH2 ছিল আর এন এখান থেকে দেখো MgX থেকে যাচ্ছে তার মানে MgX হোল 2 ম্যাগনেসিয়াম হ্যালাইডটা প্রতিস্থাপিত হয়েছে। সাপোজ উদাহরণ দিচ্ছি দেখো মিথাইল অ্যামিন এবং মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে এর সাথে বিক্রিয়া করলে প্রাইমারি অ্যামিন আর হচ্ছে গিন্নার বিকারক শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়া করলে তোমার কি তৈরি হবে না এই CH3 এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মিথেন অর্থাৎ CH4 মিথেন, আর উপর দিকে দেখো প্লাস CH3 NH2 দুটো হাইড্রোজেন আছে তার মানে দুটো মিথাইলের সাথে যুক্ত হয়ে 2 মোল মিথেন তৈরি হবে। আর NH2 হাইড্রোজেন সরে গিয়ে কি থেকে যাবে MgCl এবং এটা 2 অণু থেকে 2 অণু আসছে অর্থাৎ এখানে 2 মোল আছে। হ্যাঁ এটা 2 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2 মোল আছে তার মানে এটার সঙ্গে প্রতিস্থাপিত হলো CH3N MgCl হোল 2। তাহলে এইভাবে আমরা গিগনার বিকারকের সাথে বিক্রিয়াটি শুনলাম। নেক্সট নাম্বার 8 আরেকটা রিঅ্যাকশন আর একটি বিক্রিয়া করছি যেমন H2Lr রিঅ্যাকশন বলে বলা হয় অর্থাৎ H2Lr ক্লার্ক বিক্রিয়া। H2Lr ক্লার্ক রিঅ্যাকশন ক্লাস 12 এর এটাই লাস্ট চ্যাপ্টার ছিল অর্গানিকের শেষের চ্যাপ্টার, আর কয়েকটা লাগবে ক্লাস, আরো 3টেরও ক্লাস লাগবে শেষ হতে। দেখো তাহলে H2Lr রাসায়নিক বিক্রিয়াটা কি না প্রাইমারি অ্যামিনকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে তোমার সেকেন্ডারি অ্যামিন তৈরি হয়। তাহলে কি বললাম দেখো প্রাইমারি অ্যামিনকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফর্মালডিহাইড, আমি ভাষায় লিখছি না তোমরা কিন্তু ভাষায় লিখবে, আমি সংকেত দিয়েছি ফর্মালডিহাইড HCHO ও ফর্মিক অ্যাসিড এটাও সংকেতে লিখলাম কিন্তু তোমরা সংকেতে না লিখে ভাষায় লিখবে। সহ উত্তপ্ত করলে যে প্রাইমারি অ্যামিনকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফর্মালডিহাইড ও ফর্মিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে সেকেন্ডারি অ্যামিন তৈরি হয়। আর এই বিক্রিয়াটিকে বলা হয় H2Lr ক্লার্ক রিঅ্যাকশন। অর্থাৎ H2Lr ক্লার্ক বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন তৈরি করা যায়। তাহলে কথাটার অর্থ বুঝতে পারলে যে প্রাইমারি অ্যামিন যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমরা ইথাইল অ্যামিন CH3 CH2 NH2 এটা ইথাইল অ্যামিন, তার সাথে নিলাম ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড, এই মিশ্রণটাকে আমরা কি করলাম না 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে তোমার হচ্ছে এই মিশ্রণটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এখানে তৈরি হচ্ছে দেখো CH3 CH2 N, এই যে নাইট্রোজেন পরমাণুতে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো মিথাইল মূলক দ্বারা। তাহলে এখানে যৌগটার সংকেত যদি না বুঝতে পারো আমি আরেকটু এর পাশে লিখে দিচ্ছি, আর একটু সরিয়ে লিখছি। ফর্মালডিহাইড আবার একবার দিয়ে লিখে দিচ্ছি, ফর্মিক অ্যাসিড মিশ্রণটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথাইল CH3 CH2 নাইট্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো মিথাইল মূলক দ্বারা, CH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো। এটা
হয়ে গেল এন মিথাইল ইথানামিন। যৌগটার নাম দেখো এন মিথাইল ইথানামিন, আইপিএসি নাম। অর্থাৎ এটা একটা সেকেন্ডারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন তৈরির বিক্রিয়া H2L আর ক্লার্ক রিঅ্যাকশন দ্বারা করতে পারি। উপজাত এই ফর্মিক অ্যাসিডের কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যায়, আর এই দুটো হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে জল তৈরি হয়ে যায়। এগুলো হচ্ছে উপজাত দ্রব্য। তাহলে আমরা এখানে মাথায় রাখবো এই বিক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য কি, NH2 এর একটি হাইড্রোজেন পরমাণু একটি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। সবসময় মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। তার মানে এন মিথাইল অ্যালকানেমিন যৌগ তৈরি হবে। অ্যালকানেমিন মানে এইখানে ইথাইলটা যদি মিথাইল হয়, প্রোপাইল হতে পারে, ফিনাইল হতে পারে, যাই থাক সবই কিন্তু এইটা সেইভাবে থাকবে। এই জন্য আমরা অ্যালকানেমিন বলছি। কার্বন সংখ্যা যদি 3টা থাকে তখন কি হয়ে যাবে যৌগটার নাম এন মিথাইল প্রোপানেমিন। তার মানে আমরা সহজেই H2L আর ক্লার্ক বিক্রিয়ার দ্বারা সেকেন্ডারি অ্যামিন তৈরি করতে পারি প্রাইমারি অ্যামিন থেকে। এই দিক থেকে এই বিক্রিয়াটির গুরুত্ব অপরিসীম রয়েছে।